আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো গাইস, আজকে নতুন একটা গল্প নিয়ে আসলাম। সেই গল্পের নামটা একটু অন্যরকম, যাই হোক। তো গল্পের নাম হচ্ছে স্বপ্ন ছোঁয়া প্রেম। তো টাইটেল এবং থাম্বনেলে অবশ্যই দেখতে পাচ্ছ। তো বেশি কথা না কইয়া আজকের এই ভালোবাসার এই গল্পটা শুরু করা যাক। ঢাকার সেই পরিচিত কলেজ মাঠ, একপাশে বিশাল কৃষ্ণচূড়া গাছটার নিচে আড্ডা জমেছে। শহরটা যখন ধুলোবালি আর যান্ত্রিকতায় হাঁসফাঁস করে, এই মাঠের কোণটা তখন এক টুকরো স্বর্গের মতো লাগে। নায়াজ ইসলাম মাঠে সবার প্রিয় নায়াজ ভাই বা বড় দাদু। তার পরনে একটা কালো গেঞ্জি আর চেক কাটা লুঙ্গি। লুঙ্গিটা মালকোচা মেরে পড়া, কারণ এই দেশেই সে ফুটবল মাঠে রাজত্ব করতে পছন্দ করে। তবে নিচে প্যান্ট আছে, যেটা তার বন্ধুদের একটা স্থায়ী কৌতুকের বিষয়। নাইয়াজ পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে বন্ধুদের দিকে তাকালো। ধোঁয়াটা ধীরে ধীরে নীল আকাশে মিশে যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে আফ্রিদি আর রিয়াম, যাদের সাথে নাইয়াজের সম্পর্ক আত্মার। আফ্রিদি বলছে, কি রে নাইয়াজ, আজ কি মাঠ ফাটাই দিবি? যা গরম পড়ছে, আজ তো দৌড়াতে গিয়ে খবর হয়ে যাবে রে। রিয়ান বলল, ওরে দাদু, নাইয়াজ কি আর আমাদের মতো দৌড়ায়? ও তো ওরে, কিন্তু আজকে ওর চোখ মুখ কেন জানি একটু গম্ভীর মনে হচ্ছে। কি রে নাইয়াজ, কাল রাতে কি লাবিহা মিমের কথা মনে পড়ছিল? লাবিহা মিম নামটা কানে আসতেই নাইয়াজের হৃৎপিণ্ড একটা বিট মিস করলো। এই সেই মেয়ে যে একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো নাইয়াজের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। কোনো ঝগড়া হয়নি, কোনো বড় বিবাদও হয়নি। শুধু একদিন লাবিহা বলেছিল, আমাদের হয়তো আর দেখা হবে না। তারপর থেকে ফোন বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক। এক বুক অভিমান নিয়ে নাইয়াজ তাকে খুঁজছে শহরের আনাচে কানাচে, কিন্তু পাইনি। নাইয়াজ সিগারেটের শেষ টান দিয়ে বলল, ধুর শালার, লাভিয়া মিমের কথা এখন কেন? আজ তো ফুটবল ম্যাচ, ছোট ভাইরা রেডি হচ্ছে, চল মাঠে নামি। নাইয়াজ যখন মাঠের গেটের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই সময় যেন থমকে দাঁড়ালো। গেট দিয়ে ধীর পায়ে প্রবেশ করছে একটি মেয়ে। হালকা নীল রঙের থ্রি পিস, কাঁধে একটা চামড়ার ব্যাগ, আর চোখে সেই একই বিষণ্ণতা। নাইয়াজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার চোখ কষলে দেখলো। নাইয়াজ ফিসফিস করে বলল, লাবিহা? লাবিহা মিম একদম নাইয়াজের সামনে এসে দাঁড়ালো। তার চোখের পাতাগুলো ভারী, যেন অনেক রাত ঘুমায়নি। নাইয়াজের হাত থেকে সিগারেটটা খসে পড়ে গেল। তার চোখের জল বাধা মানল না। দীর্ঘ সময়ের জমানো হাহাকার আজ বৃষ্টির মতো নামতে চাইছে চোখের কোণ দিয়ে। লাভিয়া বলল, কেমন আছো নাইয়াজ? নাইয়াজ গলা ধরে আসা স্বরে বলছে, আমাকে ভালো থাকার কোনো রাস্তা কি তুমি খোলা রেখেছিলে? কেন এলে আজ? আবার চলে যাওয়ার জন্য? লাভিয়া কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। নাইয়াজ নিজেকে সামলে নিয়ে একটু হাসার চেষ্টা করলো। সে লাভিয়ার হাতটা ধরল। এতদিন পর এই স্পর্শ যেন বিদ্যুৎ বয়ে দিল তার শরীরে। সে লাভিয়াকে নিয়ে মাঠের মাঝখানে গেল, যেখানে সব ছোট ভাই আর বন্ধুরা দাঁড়িয়েছিল। সজীব বলল, ওরে কো দাদা, এটা কে? আমাদের ভাবি নাকি? রকি বলল, দাদা, এ তো দেখি আসমানের পরী। এতকাল আমাদের থেকে লুকায় রাখছিলেন? এই জন্যই কি সারা রাত একা একা দেবদাসের মতো গান গাইতেন? নাইয়াজ সবার দিকে তাকিয়ে এক চওড়া হাসি দিল। তার ভেতরের সব কষ্ট মুহূর্তেই উড়ে গেল। সে লাবিহার কাঁধে হাত রেখে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ রে, তোদেরই ভাবি। আজ থেকে তোদের দায়িত্ব ওরে আগলে রাখা। সবাই হাততালি দিয়ে উঠল। খেলা শুরু হলো। নাইয়াজ আজ যেন 10টা মানুষের শক্তি পেয়েছে। সে লুঙ্গি সামলে নিয়ে দৌড়াচ্ছে, ড্রিবলিং করছে। প্রতিবার গোল করার পর সে লাভিয়ার দিকে তাকিয়ে মাটির উপর ডিগবাজি খাচ্ছে। লাভিয়া সাইড লাইনে দাঁড়িয়ে হাসছে। তার সেই হাসিতে যেন পুরো মাঠ আলোকিত হয়ে উঠছে।
নায়াজ ভাবলো, এই দিনটার জন্যই তো আমি বেঁচে ছিলাম। হঠাৎ তপ্ত আকাশ কালো হয়ে এলো, মেঘের গর্জন শুরু হলো, আর কয়েক মুহূর্তের মধ্যেই ঝুমঝুম করে নামলো বৃষ্টি। ঢাকার এই বৃষ্টি যেন ধুয়ে মুছে দিয়ে এলো সব গ্লানি। সবাই দৌড়ে গিয়ে কলেজের বারান্দায় আশ্রয় নিল। বারান্দাটা বেশ প্রশস্ত, কিন্তু মাঝখানে মাঝে মাঝে ইটের দেয়াল দিয়ে ঘেরা। একপাশে ছোট ভাইরা তাসের আসর বসালো। আফ্রিদি দাদু আর রিয়াম দাদু তখন কার্ড বিলি করতে করতে নাইয়াজকে পচাতে শুরু করলো। আফ্রিদি বলল, ওই নাইয়াজ, বউ পাইয়া আমাদের ভুলে যাস না আবার। নজর রাখিস, বৃষ্টির ছাট যেন ভাবের গায়ে না লাগে। রিয়াম বলল, দাদু, তাসের চালে মুনবে। নাইয়াজ তো এখন অন্য জগতের মানুষ, পড়ে এখন ডাকলেও আকাশ থেকে পড়বে। নাইয়াজ আর লাবিহা বারান্দার একদম শেষ মাথায় দাঁড়িয়েছিল। চারপাশটা ঘন কুয়াশা আর বৃষ্টিতে আচ্ছন্ন। নাইয়াজ দেয়ালের সাথে লাবিয়াকে দাঁড় করিয়ে তার খুব কাছে গেল। লাবিয়া কাঁপছে, হয়তো শীতের জন্য, অথবা নাইয়াজের নৈকট্যে। নাইয়াজ বলল, তুমি জানো লাবিহা, এই দিনটা আমি কতবার স্বপ্নে দেখেছি। লাবিয়া বলল, আমাকে ক্ষমা করে দিও নাইয়াজ, আমি বাধ্য ছিলাম। নাইয়াজ আর কথা বলতে দিল না। সে পেছন থেকে লাবিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। লাবিয়ার রেশমি চুলের সুবাস নাইয়াজের মস্তিষ্কে নেশা ধরিয়ে দিল। নাইয়াজ তার মুখটা লাবিয়ার ঘাড়ে গুঁজে দিল। বৃষ্টির শব্দে তাদের ফিসফিসানি ডুবে গেল। নাইয়াজ অনুভব করল লাবিয়ার হৃৎপিণ্ডের ধক ধক শব্দ। নাইয়াজ বলল, আর কখনো যেতে দিব না, কখনো না। লাবিয়া পেছন ফিরে নাইয়াজের চোখের দিকে তাকালো। নাইয়াজ ধীরে ধীরে তার ঠোঁট দুটো লাবিয়ার কপালে ডুবিয়ে দিল। এক দীর্ঘ চুমু। সময় যেন থমকে গেল। লাবিয়া নাইয়াজের জামা খামচে ধরল। হঠাৎ এক বিকট চিৎকারে নাইয়াজের ঘুমটা ভেঙে গেল। সে দেখলো সে তার নিজের বিছানায়। ফ্যানটা শো শো করে ঘুরছে। বাইরে বৃষ্টি নেই, শুধু মাথার উপরে নীল লাইট বাল্বটা জ্বলছে। নাইয়াজ বুঝতে পারলো সবটাই ছিল এক অবাস্তব কিন্তু জীবন্ত স্বপ্ন। সে হাঁপাচ্ছে, তার কপালে ঘাম। সে চোখ বন্ধ করে আবার সেই স্বপ্নে ফিরে যেতে চাইল, কিন্তু পারল না। সে আবার ঘুমালো। এবার স্বপ্নটা শুরু হলো অন্যভাবে। সন্ধ্যাবেলা সে রিয়াম আর আফ্রিদির সাথে রিয়ামের দাদুর বাড়ির বাইরে বসে আছে। আফ্রিদি আর রিয়ামের হাতে তাদের প্রিয় গিটার। তিন বন্ধু মিলে তারার আলোর নিচে আড্ডা দিচ্ছে। নাইয়াজের মনের ভেতর তখনও সেই কলেজ মাঠের দৃশ্যটা ভাসছে। সে গিটারে একটা বিষণ্ণ সুর তুলল। রিয়ামের আম্মু বারান্দা থেকে ডাক দিয়ে বলল, ওরে নাইয়াজ, আফ্রিদি, অনেক গান হয়েছে, এখন ভেতরে আয়। আজ রাতে তোরা আমাদের এখানেই খাবি, আমি বিরিয়ানি রান্না করছি। নাইয়াজ বলল, আন্টি, বাসায় আব্বু আম্মু রাগ করবে, কিন্তু রিয়ামের আম্মু কিছুতেই শুনবেন না। নাইয়াজ বাসায় গিয়ে তার বাবা মাকে অনেক কষ্টে রাজি করালো। তার জেদের কাছে বাবা মা সবসময় হার মানে। সে যখন নিজের বাসা থেকে আবার রিয়ামের বাসার দিকে যাচ্ছে, গলিটা ছিল বেশ অন্ধকার। তার ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে দু তিনজন লোক এসে তাকে ঝাপটে ধরলো। নাইয়াজের হাত থেকে ফোনটা ছিটকে পড়লো। এক হাত দিয়ে তার মুখ চেপে ধরা হলো। নাইয়াজ চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সে ভাবলো আজ তার দিন শেষ। ছিনতাইকারীর হাতে হয়তো পড়েছে সে। ছিনতাইকারীরা হয়তো তাকে মেরেই ফেলবে। হঠাৎ একজন তাকে ছেড়ে দিয়ে হো হো করে হাসতে লাগলো। রহস্যময় ব্যক্তিটি বলল, কিরে দাদু, ভয় পাইছিস? লুঙ্গিটা খুলে যায়নি তো? নাইয়াজ দেখলো সামনে দাঁড়িয়ে আফ্রিদি আর রিয়াম। তারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নাইয়াজ বলল, শালা শয়তানরা, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, এই তোদের রসিকতা। তিন বন্ধু মিলে হাসাহাসি করতে করতে রিয়ামের বাসার গেটে পৌঁছালো। কলিং বেল বাজালো নাইয়াজ। দরজাটা খুললো একজন তরুণী, নীল রঙের ড্রেস, চোখে সেই একই মায়া। নাইয়াজ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। স্বপ্ন আর বাস্তব যেন এক হয়ে মিশে আছে। লাবিহা মিম। রিয়াম, ও নাইয়াজ, চিনিস বোধ হয় ওকে? ও লাবিহা, আমার আপন খালাতো বোন। গ্রাম থেকে আজই ঢাকায় আসছে আমাদের এখানে বেড়াতে।
নাইয়াজ মনে মনে বলল, রে হালুয়া, আমার স্বপ্নের প্রেমিকা, আমার প্রিয় বন্ধুর বোন। লাভিয়া নাইয়াজকে দেখে একটু হাসলো, যেন সে আগে থেকেই চিনত। সবাই ডাইনিং টেবিলে বসলো। আন্টি প্রচুর খাবার দাবার দিয়েছেন, কিন্তু নাইয়াজের চোখ শুধু লাভিয়ার দিকে। লাভিয়া লজ্জিত হয়ে খাবার নাড়াচাড়া করছে। খাওয়ার পর্ব শেষ করে সবাই যখন ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে, নাইয়াজ চুপি চুপি লাভিয়ার বেডরুমে গেল। দেখলো লাভিয়া রুমে নেই, কিন্তু তার ফোনটা বিছানায় পড়ে আছে। নাইয়াজ ফোনটা হাতে নিয়ে একটা গেম ওপেন করলো, আর ঠিক তখনই আবার তার ঘুমটা ভেঙে গেল। কি একটা অবস্থা! নাইয়াজ এবার উঠে বসলো। অন্ধকার রুমে সে একা, কিন্তু সে অনুভব করলো তার কপালে কেউ যেন আলতো করে চুমু দিয়ে গেছে। সে কি তবে আবার লাভিয়াকে ফিরে পাবে, নাকি এটা কেবলই নিয়তির এক নিষ্ঠুর খেলা? কলেজ মাঠের সেই অদ্ভুত শিহরণ থেকে জেগে স্বপ্নটা যখন ভেঙে গেল, নাইয়াজ তখন ঘামে ভেজা। তার বুকের ভেতরটা ধক ধক করছে। সে বালিশের পাশে হাতড়ে ফোনটা নিল। রাত বাজে 4টে। চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার বাইরে একটা রাতচরা পাখি ডাক শোনা যাচ্ছে। লাভিয়ার সেই স্পর্শ, সেই বৃষ্টির ঘ্রাণ, সবই কি কেবল মস্তিষ্কের কারসাজি? নাইয়াজ উঠে এক গ্লাস পানি খেল। তার মনে হচ্ছে সে কোনো এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, ঢাকার আকাশটা হালকা বেগুনি আর নীল রঙে সেজেছে। নাইয়াজ তার বাসার বেলকনিতে দাঁড়িয়ে নিচের গলির দিকে তাকিয়েছিল। মনটা ভালো নেই। ঠিক তখনই নিচ থেকে পরিচিত দুই কণ্ঠস্বরের শোরগোলে কানে এলো। আফ্রিদি চিৎকার করে বলল, ওই নাইয়াজ, কত ঘুমাবি? তোর জন্য কি আমরা এখানে মশা মারবো? নিচে নাম জলদি। রিয়াম বলল, দাদু, আজ কিন্তু তোর নিস্তার নেই। গিটারে নতুন একটা সুর তুলছি, তোর গলা ছাড়া জমবে না। নাইয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালো। নিজের অবনিশ্চ চুলে হাত চালালো। স্বপ্নের সেই লাভিয়া মিমের মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। সে একটা কালো টি শার্ট পরে নিচে নেমে এলো। নিচে রিয়াম আর আফ্রিদি তাদের গিটারের কেস হাতে নিয়ে দাঁড়িয়ে। রিয়ামের দাদুর বাড়ির সামনে একটা বড় উঠান আছে, যেখানে কয়েকটা পুরনো মেহগনি গাছ। তারা সেখানে গিয়ে বসলো। সন্ধ্যার হালকা অন্ধকার আর গাছের পাতা চুইয়ে আসা চাঁদের আলো, সব মিলিয়ে পরিবেশটা বেশ রহস্যময়। রিয়াম বলল, দাদু, একটা গান ধরতো, তোর গলায় আজ বিরহের সুরটা ভালো জমবে। কলেজ মাঠের সেই দিনগুলোর কথা মনে পড়ছে নাকি? নাইয়াজ মৃদু হেসে বলল, স্মৃতি তো পিছু ছাড়ে না রে রিয়াম। কিছু স্মৃতি মানুষকে বাঁচিয়ে রাখে, আর কিছু স্মৃতি তিলে তিলে মারে। নাইয়াজ গিটারের তারে আঙুল ছোঁয়ালো। এক মায়াবী সুর ছড়িয়ে পড়লো চারিদিকে। সে গাইতে শুরু করলো এক হারানো প্রেমের গান। ছোট ভাই সজীব আর রকিও এসে জড়ো হয়েছে। তারা গোল হয়ে বসে মন্ত্রমুগ্ধের মতো গান শুনছে। গানের মাঝে মাঝে সজীব আর রকি নাইয়াজকে নিয়ে রসিকতা করছে। সজীব বলল, দাদা, আপনার গানে তো আজ আগুন ঝরছে, ভাবের কথা মনে পড়ছে বুঝি? রকি বলল, আরে ভাবি যেখানেই থাকুক, দাদার গান শুনলে কিন্তু ফিরে আসতে বাধ্য। আড্ডা যখন মধ্য গগনে, তখন রিয়ামের আম্মু বেলকনি থেকে উঠে দিলেন। রিয়ামের আম্মু বললেন, নাইয়াজ, আফ্রিদি, অনেক গান হয়েছে, এখন ভিতরে আয় তোরা। আজ তোরা আমাদের এখানে রাতের খাবার খাবি। খাসির মাংস আর পোলোয়া রান্না হচ্ছে। নাইয়াজ, তুই তোর আব্বু আম্মুকে একবার জানিয়ে আয়। নাইয়াজ প্রথমে মানা করতে চেয়েছিল, কারণ তার বাবা একটু কড়া আছে, কিন্তু রিয়ামের আম্মুর স্নেহ মাখা আদেশের সামনে সে টিকতে পারলো না। সে নিজের বাসায় গিয়ে তার বাবা মাকে অনেক কষ্টে রাজি করালো। নাইয়াজ যখন জেদ ধরে, তখন তার বাবা মা শেষ পর্যন্ত হার মানেন। রাত তখন প্রায় 9:30। নাইয়াজ তার বাসা থেকে বের হয়ে রিয়ামের বাসার গলির দিকে হাঁটতে শুরু করলো।
গলিটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি অন্ধকার। ল্যাম্পপোস্টটা 2 দিন ধরে নষ্ট, মিটমিট করে শুধু একজনের বাসার লাইট জ্বলছে। নাইয়াজ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। হঠাৎ নাইয়াজের মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে হাঁটছে। সে থমকে দাঁড়ালো। পেছনে তাকাতেই দেখলো কেউ নেই, শুধু বাতাসের শস্য শব্দ আর নর্দমার পাশ দিয়ে একটা বিড়াল দৌড়ে গেল। সে আবার হাঁটতে শুরু করলো। ঠিক যখন গলিটার মোড় ঘুরবে তখনই অন্ধকার থেকে 2জন মানুষ অতর্কিততে তার উপর ঝাঁপিয়ে পড়ল। একজন পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরে তুলে নিল, আর অন্যজন এক বড় হাত দিয়ে তার মুখ শক্ত করে চেপে ধরল, যাতে সে চিৎকার করতে না পারে। নায়াজের হাত থেকে ফোনটা ছিটকে ট্রেনের পাশে পড়ে গেল। আলো নিভে গেল। নায়াজ আতঙ্কে জমে গেল। তার মনে হলো আজ হয়তো তার শেষ দিন। ছিনতাইকারী নাকি অন্য কেউ? সে প্রাণপণে মুখ থেকে হাত ছড়ানোর চেষ্টা করলো, কিন্তু অপর পক্ষ অনেক শক্তিশালী। সে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শুধু অবরুদ্ধ গোঙানি বের হলো তার মুখ দিয়ে। তার সমস্ত শরীর রাগে আর ভয়ে কাঁপছে। হঠাৎ সেই 2জন হাসতে শুরু করলো, সেই চেনা হাসি যা নায়াজের খুব পরিচিত। আফ্রিদি হাসতে হাসতে ফর্সা হয়ে বলল, কি রে দাদু, ভয় পেয়েছিস? আমরা তো ভাবলাম তুই মারামারি করবি। রিয়াম বলল, ভাই রে ভাই, নায়াজের যা কাঁপুনি দেখলি, ফোন তো মনে হয় ড্রেনে ফেলে দিলি ভয়। কিরে, ভয় পাইছো দাদু? নায়াজ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। রাগ আর আতঙ্কে তার কথা শুনছে না। নায়াজ চেঁচিয়ে বলল, তোরা কি মানুষ নাকি শয়তান? এভাবে কেউ ভয় দেখায়? আমার তো প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল রে। এই তোদের রসিকতা? আফ্রিদি বলল, আরে দাদু, মজা করলাম, চল ভেতরে অনেক বড় সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করছে। 3 বন্ধু মিলে হাসতে হাসতে রিয়ামের বাসার গেটে পৌঁছালো। রিয়াম মুচকি হাসছে, যেন এক বিশাল গোপনীয়তা চেপে রেখেছে। নায়াজ তখনও নিজের জামা কাপড় ঝাড়ছে আর মনে মনে বন্ধুদের গালি দিচ্ছে। রিয়াম কলিং বেল টিপল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর সেই দরজার ওপাশে যা ছিল তার জন্য নায়াজ পৃথিবীর কোনো স্বপ্নেও প্রস্তুত ছিল না। সামনে দাঁড়িয়ে আছে লাবিহা মিম, অবিকল সেই বুক, সেই টানা টানা চোখ, পরনে একটা গোলাপি রঙের কামিজ, চুলে ক্লিপ লাগানো, কপালে ছোট্ট একটা কালো টিপ, হাতে এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়েছিল। নায়াজ তাকে দেখে একদম পাথর হয়ে গেল। তার নিঃশ্বাস যেন বুকের খাঁচায় আটকে গেল। নায়াজ অবিশ্বাসের সুরে বলল, লাবিহা, তুমি এখানে? লাবিহা একটু চমকে গিয়ে কিন্তু শান্ত গলায়, আপনি আপনি নায়াজ ভাই, আপনি এখানে কিভাবে? ঠিক তখনই ভেতর থেকে রিয়ামের আম্মু বেরিয়ে এলেন। রিয়ামের আম্মু বলল, আরে নায়াজ, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ও হলো আমার ছোট বোনের মেয়ে লাবিহা। ও গ্রাম থেকে কাল রাতে এসেছে, এখানে থেকে পড়াশোনা করবে। রিয়াম, তুই নায়াজকে আগে বলিসনি ও আসছে? নায়াজ রিয়ামের দিকে তাকাতেই দেখলো রিয়াম চোখ টিপে হাসছে। নায়াজ বুঝলো এই পুরো নাটকটা রিয়াম আর আফ্রিদি মিলে সাজিয়েছে, কিন্তু লাবিহা যে রিয়ামের আপন খালাতো বোন, এটা তার কল্পনারও বাইরে ছিল। সবাই ডাইনিং টেবিলে বসলো। বড়রা একদিকে বসে নিজেদের গল্প করছেন, আর অন্য প্রান্তে এই 4 জন। রিয়ামের বাবা বিরিয়ানি আর খাসির মাংস বেড়ে দিচ্ছিলেন। নায়াজ প্লেটের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার সব ধ্যান লাবিহার দিকে। সজীব আর রকিরও রিয়ামের আম্মু আসতে বলেছিলেন, কিন্তু তাদের একটা খুব দরকারি একটা কাজের জন্য তারা আসতে পারেনি। লাবিহা তার ঠিক উল্টো পাশে বসেছে। সে খুব শান্তভাবে ভাত খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আর চোখে নায়াজের দিকে তাকাচ্ছে।
সেই সময় আফ্রিদি বলল, কিরে নাইয়াজ, খাচ্ছিস না যে? বিরিয়ানি কি বেশি ঝাল লাগছে নাকি কারোর চাহানি বেশি মিষ্টি লাগছে? রিয়ামের বাবা বলল, নাইয়াজ কিছু বললি না যে, মাংস আরো দেবো? নাইয়াজ কোনো মতো সামনে নিয়ে, না আঙ্কেল, ঠিক আছে। খাবার শেষে সবাই যখন ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, নাইয়াজ একটু সুযোগ খুঁজছিল লাভিয়ার সাথে কথা বলার। সে দেখলো লাভিয়া কিচেনের দিকে গ্লাস রাখতে গেল। নাইয়াজও পেছন পেছন গেল। নাইয়াজ বলল, লাভিয়া, তুমি যে এখানে আসবা সেটা একবারও কেন বলনি? আমাদের সব যোগাযোগ কি এভাবেই শেষ হয়ে গিয়েছিল? লাভিয়া মৃদু স্বরে বলল, আপনি তো আমার কোনো খোঁজই রাখেননি নাইয়াজ। আর আমি যে রিয়াম ভাইয়ার বোন সেটা আপনি জানতেনই না। এটা আপনার জন্য হয়তো পরীক্ষা ছিল। নাইয়াজ কিছু বলতে যাবে, ঠিক তখনই আফ্রিদি এসে হাজির। আফ্রিদি বলল, কিরে দাদু, কিচেনে কি নতুন রেসিপি বানাচ্ছিস নাকি? চল ছাদে যাই, চাঁদটা আজ খুব সুন্দর। রাত্রি তখন অনেক, সবাই ঘুমিয়ে পড়েছে। নাইয়াজকে রিয়ামের রুমে থাকার জন্য জোর করা হয়েছে, কিন্তু নাইয়াজের চোখে ঘুম নেই। সে ড্রয়িং রুম দিয়ে হেঁটে যাচ্ছিল একটু জল খেতে। লাভিয়াদের গেস্ট রুমের দরজাটা আধ খোলা ছিল। নাইয়াজ দেখলো রুমের ভেতর কেউ নেই। হয়তো লাভিয়া ওয়াশরুমে গেছে। কিন্তু বিছানার উপর লাভিয়ার ফোনটা পড়ে আছে, স্ক্রিনটা তখনও ঝুলছে। নাইয়াজ কৌতূহলী হয়ে রুমে ঢুকলো। সে ফোনটা হাতে নিল। সে দেখতে চেয়েছিল তার নম্বরটা এখনো লাভিয়া ফোনে আছে কিনা। ফোনটা হাতে নিতে সে দেখলো স্ক্রিনে একটা গেম ওপেন করা, লুডো কি। ঠিক সেই সময় সে অনুভব করলো ঘরের তাপমাত্রা এক নিমিষেই কমে গেল। নাইয়াজ পেছন থেকে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করলো। কেউ একজন তার কানে ফিসফিস করে বলল, নাইয়াজ, এটা কি বাস্তব নাকি স্বপ্ন? নাইয়াজ চমকে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। সে দেখলো ঘরের দেয়ালগুলো গলে যাচ্ছে। রিয়ামের বাসাটা নীল আলোয় হারিয়ে যাচ্ছে, আর সে আবার সেই অন্ধকার কলেজ মাঠের বারান্দায় দাঁড়িয়ে আছে। নাইয়াজ ধরফর করে নিজের বিছানায় জেগে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কি রিয়ামের বাসায় দাওয়াত খেয়েছিল, নাকি ওটাও একটা স্বপ্ন ছিল? সে কি সত্যি লাভিয়াকে রিয়ামের খালাতো বোন হিসেবে দেখেছে? নাইয়াজ অন্ধকারে নিজের ফোনটা হাতড়ে খুঁজল। সে জানে না কাল সকালে সে কোন বাস্তবতায় জেগে উঠবে। লাভিয়া কি তার হাতের নাগালে, নাকি কেবলই এক অবাস্তব মায়া? সকালবেলা ঢাকার রাস্তাগুলো তখনও খুব একটা ব্যস্ত হয়ে ওঠেনি। নাইয়াজ আর রিয়ামের বাসার গলিতে ঢুকতেই তার বুকটা ধক করে উঠল। ঠিক এই মোড়েই কাল রাতে আফ্রিদি আর রিয়াম তাকে ভয় দেখিয়েছিল। সেই মাটির দিকে তাকালো। যদি কালকের ঘটনা সত্যি হয়, তবে তার ফোন ড্রেনের পাশে পড়ে থাকার কথা। সেখানে যেতেই নাইয়াজের চোখ ছানা বড়া। ড্রেনের কিনারে ঘাসের ওপর তার ফোনটা পড়ে আছে, স্ক্রিনে কিছুটা কাদা লেগে। নাইয়াজ ফোনটা হাতে তুলে নিল। তার মানে কালকের ঘটনা স্বপ্ন ছিল না। সে সত্যি রিয়ামের বাসায় গিয়েছিল। সত্যি লাভিয়া সেখানে আছে। রিয়ামের বাসার সেই সকাল। নাইয়াজ রিয়ামের বাসায় কলিং বেল টিপল। ভেতর থেকে ধীর পায়ে কেউ একজন বেরিয়ে আসলো। নাইয়াজের মনে হলো তার হৃৎপিণ্ডটা আজ পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। দরজাটা খুলল। সামনে লাভিয়া। আজ তার পরনে একটা সুতির সাদা কামিজ, চুলে কোনো ক্লিপ নেই। খোলা চুলগুলো তার কাঁধের উপর ছড়িয়ে আছে। ভোরের আলোয় তাকে কোনো অপার্থিব সুন্দরীর মতো লাগছে। লাভিয়া একটু অবাক হয়ে, আপনি এত সকালে? রিয়াম ভাইয়া তো এখনো ঘুমাচ্ছে। নাইয়াজ গলা পরিষ্কার করে বলল, আসলে কাল রাতে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, ওটা খুঁজতে এলাম।
পেয়েছি গেটের বাইরে। লাভিয়া মৃদু হেসে বলল, ও ভেতরে আসো, আন্টি নাস্তা বানাচ্ছেন। নায়াজ ভেতরে ঢুকলো। সোফায় বসতেই রিয়ামের আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। রিয়ামের আম্মু বলল, আরে নায়াজ বাবা, ভালোই হলো তুই এসেছিস। লাভিয়া তো এই শহরে নতুন, ওকে আজ একটু শহরটা ঘুরিয়ে দেখাস তো। রিয়াম তো আলচেমির হদ্দ, ও তো দুপুর পর্যন্ত ঘুমাবে। নায়াজ মনে মনে খুশিতে নাচতে নাচতে বলল, আহ জি আন্টি, অবশ্যই, আমি তো এটাই যাচ্ছিলাম। নাস্তা শেষ করে নায়াজ আর লাভিহা ছাদে গেল। সকালের রোদটা তখন মিষ্টি হয়ে বিভিন্ন গাছের পাতার ফাঁক দিয়ে ছাদে এসে পড়েছে। রিয়ামের বাসার ছাদটা বেশ বড়, এক করে অনেকগুলো টব সাজানো। নায়াজ বলল, লাভিহা তুমি এভাবে হুট করে গায়েব হয়ে গেল কেন? একটা ফোন, একটা মেসেজ, কি দেওয়া যেত না? লাভিয়া রেলিং ধরে দূরে তাকিয়ে বলল, মাঝে মাঝে কিছু পরিস্থিতি মানুষকে চুপ করিয়ে দেয়। বাবার শরীরটা খুব খারাপ ছিল, গ্রাম থেকে বের হতে পারেনি। আর রিয়াম ভাইয়াকে বলেছিলাম তোমাকে কিছু না জানাতে, চেয়েছিলাম সারপ্রাইজ দিতে। নায়াজ লাভিয়ার খুব কাছে গিয়ে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় লাভিয়ার চুলের সুবাস নায়াজের নাকে আসছে। সে আলতো করে লাভিয়ার একটা হাত ধরল। লাভিয়া হাতটা সরিয়ে নিল না, বরং তার আঙুলগুলো নায়াজের হাতের মুঠোয় সঁপে দিল। নায়াজ বলল, তুমি জানো তোমাকে ছাড়া প্রতিটা দিন আমার কাছে কত বছরের মতো মনে হতো। স্বপ্নেও তোমাকে দেখতাম, কিন্তু ছুঁতে পারতাম না। লাভিয়া নায়াজের চোখের দিকে তাকিয়ে বলল, এখন তো আমি সামনে, এখন তো আর স্বপ্ন নয়। সেই আবেগ ঘন মুহূর্তে সিঁড়িতে ধূপ ধাপ শব্দ শোনা গেল। আফ্রিদি আর রিয়াম হই হই করতে করতে ছাদে হাজির। আফ্রিদি বলল, ওরে দাদু, তুই তো দেখি আমাদের চেয়েও ফাস্ট। সকালে আসলি ফোন খুঁজতে, আর এখন দেখি ছাদের কোণে হাত ধরাধরি চলছে। রিয়াম বলল, আমি তো জানতামই নায়াজ সকাল সকাল আসবে। লাভিয়া, তুই এই ছেলে পাল্লাই পড়িস না, ও কিন্তু বড়ই খতরনাক। লাভিয়া লজ্জায় নায়াজের হাত ছেড়ে দিয়ে পাশে সরে গেল। নায়াজ দাঁত কিরমির করে বন্ধুদের দিকে তাকালো। নায়াজ বলল, তোরা কি কোনোদিন একটু শান্তি দিবি না? আফ্রিদি বলল, শান্তি? সেটা তো এখন লাভিয়ার হাতে, আমাদের কাছ তো তোকে জ্বালানো। চল সবাই মিলে আজ বাইরে খেতে যাব। নায়াজ দাদু বিল দিবে। নায়াজ মন খারাপ করে বলল, ভাই আর বাস দিস না ভাই, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, অনেক বাস খাইছি জীবনে, আর না। রিয়াম বলল, অত শত বুঝি না বাবা, চলো যাই। বিকেলে চার বন্ধু মিলে বের হলো। রিক্সায় নায়াজ আর লাভিয়া একসাথে বসলো। রিক্সার সেই ছোট্ট জায়গাটুকুতে লাভিয়ার শরীরের উষ্ণতা অনুভব করছিল নায়াজ। রিক্সা যখন গর্তে পড়ে একটু দুলছিল, লাভিয়ার ভারসাম্য রাখতে নায়াজের বাহু জড়িয়ে ধরল। নায়াজ মনে মনে চাইল রাস্তাটা যেন কোনোদিনও শেষ না হয়। তারা একটা ক্যাফেতে গিয়ে বসলো। আড্ডা, গান আর হাসিতে বিকেলটা কেটে গেল। ফেরার পথে বৃষ্টি নামলো, সেই স্বপ্নের মতো ঝমঝমিয়ে বৃষ্টি। রিয়াম আর আফ্রিদি অন্য একটা রিক্সায় আগে চলে গেল। নায়াজ আর লাভিয়া একটা শেডের নিচে দাঁড়ালো। বৃষ্টির ছাটে লাভিয়ার মুখটা ভিজে একাকার। নায়াজ পকেট থেকে রুমাল বের করে পরম মমতায় লাভিয়ার মুখটা মুছে দিতে লাগলো। লাভিয়া অপলক দৃষ্টিতে নায়াজের দিকে তাকিয়ে আছে। নায়াজ বলল, লাভিয়া, তোমাকে একটা কথা বলা হয়নি। লাভিয়া বলল, কি? নায়াজ বলল, আমি তোমাকে আর কোনোদিন হারাতে দেব না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে এভাবেই আগলে রাখবো।
নাইয়াজ রাবিহাকে দেয়ালের সাথে চেপে ধরে তার কপালে একটা দীর্ঘ একটা চুমু এঁকে দিল। রাবিহা নাইয়াজের বুকে মুখ লুকালো। বৃষ্টির শব্দে চারপাশ তখন মুখর, কিন্তু তাদের এই ছোট্ট জগৎটা ছিল একদম শান্ত ও মায়াবী। তো বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করলে হয় কি, শেয়ারিং ইজ কেয়ারিং, সো শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ অপেক্ষা করো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।